আপনার কাছে কি মনে হয় যে যে আরেকটি খবর আমরা দেখলাম যে সমঝোতা করে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে যে তিনি বিদেশে চলে যাবেন এবং 10 থেকে 12 দিনের মধ্যে তিনি সেটা যাবেন কিছুটা সুস্থ হলেই। ধন্যবাদ। আমি প্রথম থেকেই বারবার বলার চেষ্টা করছি আর কি। যখন থেকে এটা মানে ব্যাপারটা গুজবের লেভেলে ছিল, কল্পনার লেভেলে ছিল, ওই বিদেশের মাটিতে একজন মব ইনফ্লুয়েন্সার আছে, সে যখন প্রথম এটা বলল আর কি, তো তখন খুব একটা এটাকে গুরুত্ব দিইনি। আবার দেখলাম যে না, উনি তো আসলে এমনি হাওয়ার উপরে না, সে তো দেখা যাচ্ছে যারা বিএনপি করে, যারা বিএনপির দায়িত্বশীল লোক বা বিএনপির স্পিকার, সেও খবর জানে না। হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি, লড়াই সংগ্রামে থাকি, তারাও খবর জানি না। আর কমফোর্ট জোনে 7 সাগর 13 নদীর পারে তার কাছে খবর চলে যায়। খবর দেয় না সিআইএ খবর দেয় তাকে, তা জানি না। ঠিক আছে, এরকম এক বিষয় আর কি। ফলে তখন ব্যাপারটা ছিল জল্পনা কল্পনা। তারপর দেখলাম না একটা বাস্তব ভিত্তি আছে। তারপর দেখলাম সত্যি সত্যি হচ্ছে গিয়ে সরকারও গ্রিন সিগন্যাল দিয়েছে। তারপর দেখলাম পদত্যাগ করেছে। কিন্তু এই যে পুরো এপিসোডগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা, সেই ক্ষেত্রে দেখবেন যে লাস্ট মোমেন্টে সরকার বললো হ্যাঁ উনি পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? অসুস্থতার জন্য পদত্যাগ করবেন। পুরো বিষয়টার মধ্যে এক ধরনের যেটা বললো সাকিব ভাই, এটা লুকোচুরি ভাব আর কি। এইটা আসলে খুব অড লুকিং আর কি। এবং এই কারণে সন্দেহ হয় যে এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা পর্দার অন্তরালে, ঠিক আছে, কোনো গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, ঠিক আছে। এবং আমরা তো মানে সেই বিষয়টা হচ্ছে আসলে সেভাবে দেখতে চাই না আর কি। বিষয়টা একটু স্বচ্ছ হওয়া দরকার, একটু পরিষ্কার হওয়া দরকার যে কেন কীভাবে কী হচ্ছে। আর নাইলে তো হচ্ছে যে পত্রিকার যে রিপোর্টটি আছে, সেই রিপোর্টে হাইপোথেটিক্যাল আমি ধরে নিচ্ছি, যাই ওরা অনুমান করে বলতেছে, সবগুলো মিলায় সার্কামশিয়াল এভিডেন্সগুলো মিলাইছে আর কি। বাস্তবতা দেখেন, ডকুমেন্টেশন নাই, কিন্তু সব কিছু মিলে আছে, এরকম একটা দাঁড় করানো যায়। দাঁড় করালে এটা মিথ্যা বলা যায় না, এরকমই তো ঘটনাটা মনে হচ্ছে, দেখে মনে হয় এরকম পারিপার্শ্বিক সব কিছু গুছাইলে এরকমই মনে হয় আর কি। তো এরকম মনে হচ্ছে, এবং সেটা তারা লিখতেও পারেন, সাংবাদিকতার ব্যাপারে আছে, খোলা মনে মতামত ব্যক্ত করছেন। ব্যক্ত করার পর এই জায়গাও যদি আপনি চুপ করে থাকেন, তার মানে তো সত্য, তার মানে আপনি আন্ডারস্ট্যান্ডিং করছেন, আপনি কৌশল করছেন। আবার দেখা যাবে 6 মাস পর বলবে হ্যাঁ তখন একটা কৌশল করেছিলাম, এই কৌশল না করলে তো আমি এটা হইতো না আর কি। এটা তো আবার বিএনপি নেতারা অভ্যস্ত হয়ে যাবে শেষ পর্যন্ত। সেক্ষেত্রে মানুষ তো কোনোটাই বিশ্বাস করবে না বিএনপি সম্পর্কে। বিএনপি যা বলবে মানুষ বলবে না এটা মনে সত্য না, এটা মনে কৌশল। কোনটা আপনার মনের কথা, কোনটা আপনার কৌশলের কথা, কোনটা আপনার নীতির কথা, এটা তো আসলে তখন জনগণ আর পার্থক্য করতে পারবে না। ফলে এখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার ব্যাপারটা থাকা দরকার আর কি। একটু আপনার হচ্ছে দরকার, জনগণকে এত চালাকি করেন না জনগণের সাথে, ঠিক আছে। জনগণ কিন্তু তাহলে হচ্ছে আপনার প্রতি আস্থাটা হারায় ফেলাবে আর কি। জি, আমি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান একটি সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। সেখানে তিনি বলেছেন যে সংস্কারের চেতনা থেকে সরকার অনেকটা সরে এসেছে। আপনি কি তাই মনে করেন যে সরকার আসলে সংস্কারের চেতনা থেকে সরে এসেছে? হ্যাঁ, আমি তো মনে করি না যে সংস্কারের তেমন কিছু হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কারের বিষয়ে ওনারা ওই যে একটা সংশোধন কমিটি করেছিলেন, বলতেন সংবিধান সংশোধন কমিটি, সেই সংশোধন কমিটি তো বিরোধী দল আপনার প্রত্যাখ্যান করেছে। তারপরে তো আমি দেখলাম না যে বিএনপি কোনো একটা সংশোধন কমিটিকে দিয়ে কিছু একটা কাজও যদি করাইতেন, যে সংশোধন কমিটি এই কাজ শুরু করেছে, তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার কাছে মনে হয় এমনিতেও তো হাসিনা অ্যাপারেটাসই, শেখ হাসিনার অ্যাপারেটাসই এখানে আছে। পরিবর্তন কি হয়েছে? কর্মপদ্ধতিতেও কোনো পরিবর্তন হয় নাই, দুর্নীতি একই রকম আছে। আমি সেদিন 2-1 দিন আগে দেখলাম যে আপনার শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালে 3,000 কোটি টাকার উপরে হয়েছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে আমাদের সরকারি কর্মকর্তা যারা ছিলেন তারা তো আবার গাড়ি পান, এখন গাড়ি কিনতে পারেন লোন নিয়ে, যেটা আমার কাছে কমপ্লিটলি, এগুলো আমরা কখনো পাইও নাই এবং আমাদের দরকারও হয়নি। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটা রক্ষণাবেক্ষণে 50,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয় এই ব্যুরোক্রেটদের জন্য। আমার মনে হয় তাদেরকে স্পয়েল করা হয়েছে। বাট উনি ভাবছে, সরকার বললো যে এটা 25,000-এ নামিয়ে নেওয়া হবে, তারপরে আবার মানে তারা এই সিদ্ধান্তটা আপনার নিতে পারে নাই। সুতরাং আমি মনে করি যে যেমন ধরেন বাংলাদেশে যখন যেটা হইলো উপরে এই 15 বছর আমরা কি দেখছি? আমরা দেখছি যে জনগণের উপরে পুলিশের চরম অত্যাচার।
আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যুরোক্রেসি চরম অত্যাচার করেছে আপনার জনগণের উপর, এবং ব্যুরোক্রেসি সমস্ত কিছু তখন দখল করে নিয়েছিল। আমার কথা হচ্ছে যে এই জায়গা থেকে আমি জাস্ট দখল করে নেওয়ার একটা জিনিস আমার মনে হচ্ছে এই মুহূর্তে, যে আপনার চিটাগাংয়ে রেল হেডকোয়ার্টার যেখানে, রেলওয়ের হেডকোয়ার্টার যেখানে, সেই জায়গাটা হচ্ছে ওই আপনার চিটাগং ক্লাবের উল্টো দিকে। এটা কিন্তু সেন্টার, একদম কেন্দ্রবিন্দুতে আপনার চিটাগং শহরের, এবং এটা একটা খুবই সুন্দর জায়গা পাহাড়ের উপরে। এই জায়গাও কিন্তু তারা দখল করে নিয়ে যেতে যাচ্ছিল সেই সময়কার ব্যুরোক্রেটরা। এবং ব্যুরোক্রেটরা আমার মনে আছে যে এক সময় কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে পুরো কক্সবাজারের ডিসির যে অফিসের সবাই একসাথে 13 কোটি টাকা খেয়েছিল। তা আমার কথা হচ্ছে যে আপনি তো কোনো কিছু এগুলো চেঞ্জ হয় নাই। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে, এবং এই জন্য আমরা একটা হতাশ হয়ে পড়েছি, পুলিশ চেঞ্জ হয় নাই, আর্মি চেঞ্জ হয় নাই, ব্যুরোক্রেসি চেঞ্জ হয় নাই, দুর্নীতি আগের মতো আছে। তাহলে আসলে পরিবর্তনটা কি হয়েছে? আমি তো কিছু দেখি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই জনগণ একটা সরকারকে নামিয়েছে, সেই জনগণ কিন্তু আপনার অধিকার রাখে যে তারা সরকার তাদেরকে কনফিডেন্সে নেবে, সরকার তাদের সাথে কথা বলবে, সরকার তাদেরকে বিশ্বাস করবে, আস্থায় নেবে। কিন্তু সেটা তো এখনো আমরা পাই নাই, এবং সেই জন্য আমি মনে করি বিপ্লব এখনো অধরা হয়ে আছে। রুবেল ভাই, আপনি কি মনে করেন যে সরকার কি আসলে সংস্কারের চেতনা থেকে দূরে সরে গেছে? এটা একটু ভেতর থেকে বলতে হবে, বলতে গেলে তো আবার একটু জটিল অবস্থা হয়ে যায়, তারপরও ঝুঁকি নিয়েই বলতে হবে আর কি। প্রথম যে বিষয়টা বলি, যে এইখানে তো হচ্ছে আজকে জুলাই মাসে আমরা এই প্রোগ্রামটা করছি, জুলাইয়ের শহীদের রক্ত সাথে তো হচ্ছে কম বেশি সবাই আমরা বিশ্বাসঘাতকতা করছি আর কি, সবাই করছি কম বেশি। এটাকে নিয়ে আমরা আগে যেমন দেখছি চেতনা ব্যবসা ছিল, এখন একটা চেতনা ব্যবসা সবাই করেছে আর কি। সবাই এটাকে ক্যাশ করার চেষ্টা করছে তারা, এবং ক্যাশ করতে করতে যেটা হচ্ছে যে আসলে যদিও আমি এটাকে ঠিক বিপ্লব মনে করি না, ঠিক আছে, আমরা কমিউনিস্টরা, আমরা বামপন্থীরা, সিপিবি, বাম গণতান্ত্রিক জোট বলেন বা যুক্তফ্রন্ট বলেন, এটা একটা গণ অভ্যুত্থান। আমরা এটার কোনো সিস্টেম চেঞ্জ করতে পারিনি, ঠিক আছে। আমরা শুধু এটা রাষ্ট্রের মানে শাসক দলকে হটাইছি, কিন্তু টোটাল যে হচ্ছে সিস্টেম, রাষ্ট্রর যে ব্যবস্থা, সে ব্যবস্থা আগের জায়গায় আছে। এই জায়গায় আবার খুবই একমত, এটা আছে। মানে এটা শুধুমাত্র যে মানে যিনি আওয়ামী লীগ করেন তাকে সরাইলেই সিস্টেম বদল হয়ে যাবে বিষয়টা তা না, ঠিক আছে। এটা টোটাল একটা সিস্টেম চেঞ্জের ব্যাপার আছে। রাষ্ট্রের ব্যবস্থা চেঞ্জ করবার জন্য যে রিফরমেশনের যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলোও যদি খুব ভালো করে দেখেন, দেখবেন যে খুবই উপরিকাঠামো কিন্তু এই উপরিকাঠামোর মধ্যে খুব বেসিক কতগুলো জিনিস ছিল যেটা খুবই মানে নিডেড। যে ভাই আমরা খুব মানে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই না, আচ্ছা, যেটা যদিও স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশের, আমরা একটা শোষণমুক্ত বাংলাদেশ চাই না, কিন্তু আমরা একটা মিনিমাম বুর্জুয়া গণতান্ত্রিক দেশ চাই, একটা আধুনিক বুর্জুয়া গণতান্ত্রিক দেশ চাই। সেই বুর্জুয়া গণতান্ত্রিক আধুনিক দেশ করতে হইলেও আপনার তো বিচার বিভাগের একটা স্বাধীনতা দরকার ছিল। আপনার তো হচ্ছে এই হচ্ছে যে নির্বাহী বিভাগকে যেভাবে করে পলিউটেট করা হয়েছে, যেভাবে করে তাদেরকে ক্রিমিনালাইজেশন করা হয়েছে, সেই জায়গার থেকে তো এটাকে স্টপ করা দরকার ছিল। আপনার যে একটা অ্যান্টি করাপশনে আপনি একটা অথরিটি তৈরি করছেন, দেখা গেছে ওইটাই আবার একটা করাপশনের মধ্যে চলে গেছে, সেটাকেও তো ঠিক করার একটা ব্যাপার ছিল। দুদকের ব্যাপারে একটা সংস্কার করা দরকার ছিল। পুলিশকে নিয়ে যে হেলাফেলা করতে মানে পুলিশে এমন একটা জিনিস হয়ে গেছে যেটা গণশত্রুর জায়গা চলে আসছে, তাকে আবার হচ্ছে গিয়ে গণবান্ধব করা দরকার, জনবান্ধব করা দরকার, মানুষের আস্থা দরকার পুলিশের উপর, পুলিশও মানুষের প্রতি লয়াল হওয়া উচিত। পুলিশ কোনো সরকার একটা দলের হচ্ছে গিয়ে মানে লাঠিয়াল না, সরকারের লাঠিয়াল না, ঠিক আছে। সরকারের লাঠিয়াল হতে পারে, রাষ্ট্রের লাঠিয়াল হতে পারে, কিন্তু সরকারি দলের লাঠিয়াল সে না। এরকম অনেকগুলো জায়গায় সংস্কারের প্রয়োজন ছিল, দুদকের সংস্কারের প্রয়োজন ছিল, পুলিশের সংস্কার ছিল। এবং ধরেন নির্বাচনটা যে হয়ে গেল, সেই নির্বাচন কমিশনেরও কতগুলো খুব গুরুত্বপূর্ণ সংস্কারের প্রয়োজন ছিল। এই সমস্ত সংস্কারগুলো জায়গাগুলো কিন্তু করতে হইলে যে একেবারে আপনার যে জুলাই অধ্যাদেশ আছে, গণভোটের রায় আছে, তা একেবারে কোরআনের আয়াতের মতো হুবহু পালন করতে হবে তা না, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করেও করেন। কিন্তু আমরা যারা দেখলাম যেটা খুব বেশি কঠিন না, বিচার বিভাগের ব্যাপারটা যে যেমন ধরেন যে বিচার মানে আদালতের যে সচিবালয় আলাদাভাবে করার কথা ছিল, সেটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না। মানবাধিকার কমিশন নিয়ে যে মানে ইয়াটা ছিল আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে অধ্যাদেশ ছিল, সেটা তো খুব বেশি কঠিন ব্যাপার ছিল না। ওটার জন্য তো আপনার হচ্ছে অনেক বড় ধরনের পরিবর্তন করা হচ্ছে, খালি অনুমোদনটা করলেই হইতো আর কি, কিন্তু সেগুলো তো তারা করেন নাই।
দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা হ্যাঁ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ একটু বড় ব্যাপার, ঠিক আছে। এই যদিও এটার ক্ষেত্রে আমাদের পার্সোনালি ব্যাপার আছে যে ভাই এক কক্ষে আপনি জনগণের এত টাকা খরচ করে জনগণের জন্য কিছুই করেন না আর কি, নিজের নিজের খালি ঝগড়াঝাটি করেন, এমন 2 কক্ষে বসে ঝগড়াঝাটি করবেন আর কি। এটা একটা ব্যাপার ছিল, যদিও দ্বিকক্ষের সাথে আমাদের খানিকটা দ্বিমত আছে। একটা ইউনিটারি দেশ, এটা ফেডারেল দেশ না আমাদের, তো একটা এরকম ছোট ইউনিটারি দেশে আবার আপনার 2 টায়ারের পার্লামেন্ট চালাবেন, এটা নিয়ে আমাদের প্রশ্নের জায়গা ছিল আর কি। আর এখানে টাকা পয়সারও একটা ব্যাপার ছিল। আবার যে সিভিল সোসাইটিকে করাপ্ট করার নতুন একটা পথ আর কি, ঠিক আছে। তোমার নতুন অফার, আগে শুধু টাকা পয়সা অফার দিত, এখন টাকা না, এখন হচ্ছে তোমাকে উচ্চ কক্ষের ইয়া দেওয়া হবে। যে দেখা গেলো কবি, সাহিত্যিক, শিল্পী সবাই আবার হইলো গিয়া সরকারি দলের লোক হয়ে যাবে, নিজেদেরকে বেচা বিক্রি করা শুরু করে দিবে আর কি। তো ওরকম হলে কমিউনিটি সবাই তো আজকে পণ্যে রূপান্তরিত হচ্ছে, সব কিছু এখন পণ্যে রূপান্তরিত, বুদ্ধিজীবিতাও পণ্যে রূপান্তরিত হয়, রাজনীতি পণ্যে রূপান্তরিত হয়, দেশপ্রেম সব কিছুকে টাকা দিয়ে এখন কিনে ফেলা যায় আর কি। তো সেই জায়গাতে আমরা মনে করি যে হচ্ছে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার একটা মেরামতের প্রয়োজন ছিল। আমার কাছে এখনও একটা প্লে কার্ড মনে হয়, প্লে কার্ডের কথা আমার চোখে ভাসে, প্রবলি 2017-18 সালের দিকে, মানে সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের সময় যে রাস্তা আটকে গেছে স্কুলের ছাত্রছাত্রীরা, ঠিক আছে। আমিও দাঁড়ায় আছি, আমার ছেলে তখন যদিও 24 আগস্টে সে গণঅভ্যুত্থানে ছিল, কিন্তু তারা তখন সে আরও ছোট ছিল, সম্ভবত তখন স্কুল ছিল, এখন সে ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের ছাত্রনেতা। তখন সে স্কুল ছাত্র, সে আসে দেখে আমিও একটু ভয় কী হয় না হয় রাস্তার আশেপাশে ঘোরাঘুরি করছি আর কি। ছেলেদের ওখানে নামা যায় না, সব তো স্কুল ইউনিফর্ম পরা। তো তখন একটা প্লে কার্ড দেখছি, এই প্লে কার্ডটা পরে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি অনেক চাউরও ছিল, যে রাষ্ট্রের মেরামত চলছে, হ্যাঁ, মানে বিঘ্নিত হওয়ার জন্য, মানে সাময়িক বিঘ্নিত হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। রাষ্ট্রের মেরামত চলছে, অর্থাৎ ওই বাচ্চা ছেলেদের একটা ব্যাপার ছিল, এই রাষ্ট্রটার মেরামত দরকার। এই রাষ্ট্রের মেরামতের কাজটা তো আসলে হাত তো নিশ্চয়ই কেউ দিচ্ছে না, চলতেই থাকবে নিশ্চয়ই, যখন প্রয়োজন হবে তখন। রাষ্ট্র মেরামত একটা লম্বা জায়গা, এটা হঠাৎ করে 180 দিনের মধ্যে হয়ে যাবে, 6 মাসের মধ্যে হয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করি না। চলতেই থাকবে, কিন্তু সেটা একটা টেন্ডেন্সি তো আছে। আপনার ইচ্ছা, আপনি যে ইচ্ছা তো প্রকাশ করতে হবে যে আপনি অনেস্ট, আপনি এটা করবেন, পারছেন না নানা কারণে, বুঝতেছি নানা কারণে পারছেন না, কিন্তু আপনার টেন্ডেন্সি তো দেখতেছি যে না, যেমন আছে তেমনই থাক। জি, আজকে আমাকে শেষ করে একটা কথা বলে শেষ করি। ওই যে কথা আছে মর্নিং শোজ দ্য ডে, সবসময় একই রকম হয় না, আবার দেখা যায় যে অনেক সকালে অনেক বৃষ্টি হয়েছে, পরে দেখা যাচ্ছে ঝলমলে রোদ হয়ে গেছে। এই ব্যাপারে এটা অত্যন্ত কঠিন জিনিস। সংস্কার করা মানে কায়েমি স্বার্থের বিরুদ্ধে যাওয়া, কায়েমি স্বার্থের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো পরিবেশ আস্তে আস্তে তৈরি করতে হয়। এটা এখনো হয় নাই, আমি এখনো খুবই সন্দিহান যেটা হবে কিনা।